একদম ছেকে প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে 47 প্রাথমিক স্কোয়াড করেছে, তারপরে আপনার এই ফাইনাল স্কোয়াডটা সে ডিক্লেয়ার করেছে। আমি খুবই কনফিডেন্ট আর্জেন্টিনা টিম নিয়ে। কেন? বিকজ স্ক্যালোনি খুব ছেকে ছেকে তার সো এমন মেন্টালিটির প্লেয়ারই আছে। ওই তো নতুন ডিসকভার করার যে বিষয়, যেমন আমি প্রিটি মাচ শিওর বার্কো উইল বি আ স্টার এট দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড কাপ। নাম্বার 8 রাইট, নিকো পাস উইল বি আ স্টার। সো ওরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে যে নতুন কিছু এনজো ম্যাকালিস্টারদের আনে, এই বছরও হবে সেরকম। এবং ফরমেশনের দিক থেকে একটা বড় চেঞ্জ আসতে পারে আর্জেন্টিনার আজকের লাইন আপে মনে হয়, বিকজ মন্টিয়েল আমি যতদূর জানি ইনাফ ফিট না, এবং মলিনা এখনো ইনজুর্ড, লেফট ব্যাকে তাগলিয়াফিকো এখনো ইনজুর্ড। সো তাদের দুই ফুল ব্যাকের পজিশনে যেহেতু ইনজুরি আছে, এমনও হতে পারে আসলে তারা 3 at the back গিয়ে উইং ব্যাক খেলে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আলভারেজ আর লতারো দুজনেরও স্টার্ট করার চান্স থাকতে পারে ওই দিক থেকে। সো দেখা যাক কেমনে অ্যাডজাস্টমেন্টটা হয়। এটা একটা ভালো জিনিস আসলে, এটা ইন্টারেস্টিং। আমি জাপানকে দেখলাম যে 3 ম্যান ব্যাকলাইন নিয়ে খেলেছে, যদিও জাপান সামনে 4 জন রেখেছিল, 3-4-3 খেলেছে। হয়তোবা যেহেতু স্কালোনি মেবি 3-5-2 এরকম হইতে পারে সম্ভাবনা, কারণ যে মানে নিচে এবং আমি ওদের যে আপনার ম্যাচগুলো দেখেছি, আপনার ওয়ার্ম আপ ম্যাচগুলো, সেখানে সে খালি ফরমেশন চেঞ্জ করেছে একই ম্যাচে 2-3 বার। তো এই জিনিসগুলো আসলে মানে এটা একটা সুযোগ। এটা আমি ওই সব ম্যাচগুলোকে কেন ইম্পর্টেন্সি দেই, আপনি সেইখানে এক্সপেরিমেন্স করতে পারবেন, কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচে আপনি করতে পারবেন না। সো তার অলরেডি ধারণা হয়ে গেছে যে আমার যে স্কোয়াডটা আছে আমি ওদেরকে নিয়ে সব ফরমেশন নিয়ে খেলতে পারবো। এর জন্য কিন্তু এক্সপেরিমেন্ট করা, যেটা আমি অ্যাজ এ প্লেয়ার বুঝি, এবং আমিও অনেক কোচের আন্ডারে খেলেছি। ইভেন তো আপনার ডিউরিং ম্যাচও আপনার ফরমেশন চেঞ্জ করে দিতে পারে, কারণ সিচুয়েশন অনেক করেছে। 2022 আমরা দেখেছি ডিউরিং ম্যাচ চেঞ্জ করেছে, সিচুয়েশন ডিপেন্ড। তো সেই ক্ষেত্রে আপনার আমি দেখলাম যে তাদের গেটে দেখলাম যে একবার 4-2-3-1, একবার 4-4-2, একবার 3-5-2। তো এই যে ফরমেশন গুলো, এটা আসলে একমাত্র এই ওয়ার্ল্ড কাপের জন্যই সে করেছেন। এখন দেখা যাক, কারণ ওই লেভেলের প্লেয়ার তার স্কোয়াডে আছে। ইভেন যেটা ভাই বলো যে একদম ছেকে প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে 47 প্রাথমিক স্কোয়াড করেছে, তারপরে আপনার এই ফাইনাল স্কোয়াডটা সে ডিক্লেয়ার করেছে। আসলে তার অনেক হিউজ একটা সময় পেয়েছে আপনাদের। সে এখন খুব একটা আমি বিলিভ করি যে আর্জেন্টিনা যে স্কোয়াডটা করেছে, অ্যাবাউট দি মারিয়া সবাই আছে, মানে দে উইল বি ভেরি হার্ড টু বিট। মানে তারা বেস্ট এক্সাইটিং ফুটবল খেলবে এটা আমি বলবো না, তাদেরকে হারানো খুব টাফ হবে। এই মেন্টালিটি, এই এনার্জি নিয়ে আসবে, এটা ইট উইল বি টাফ। বাট এখন আমার যেটা দুইটা ইস্যু তো থাকবেই, লিওনেল মেসি ডেফিনেটলি দলটাকে তিনি চালাবেন, যে যত কথাই বলুক এই সেই, তার আগের কিছু নাই, কিন্তু তার কিছু লাগে না আসলে, সে স্ক্যান করলেই হয়, ওটা করবেন। বাট আমি দুইটা জিনিস নিয়ে ভয় পাই। একটা হচ্ছে মানে আমরা তো ফুল ব্যাক নিয়ে কথা বললাম, সেন্টার ব্যাকেও সমস্যা আছে। রোমেরো ফুল ফিট না, তাকে নামাইছে দুইটা ম্যাচে শেষের দিকে। বাট রোমেরো তো টটেনহামে লম্বা সময় ইনজুরিতে পড়েছিল। মানে এত হাই ইন্টেন্স ম্যাচগুলোতে আসলে তিনি কি করবেন আমি জানি না, তার এক্সপেরিয়েন্স ভালো। লিসান্দ্রো মার্টিনেজও কিন্তু মানে আসলে 3 জন সেন্টার ব্যাকের প্লেয়ার, তার মধ্যে দুইজনের ইনজুরি ছিল। এখন ওতামেন্দি ধরেন এখন 38 মেবি। ওতামেন্দি একটা মানে যদি ক্লিয়ার এমবাপ্পের সাথে 1-to-1 এ পড়ে, ওতামেন্দি কোনোভাবে আটকাইতে পারবে না। এখন ঘটনা হয়েছে, ধরেন যে প্লেয়ারটা এতদিন পর্যন্ত আর্জেন্টিনাকে টেনে আনলো, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কলানি যে ডিসিশনটা তার জন্য নিয়েছে এটা একদম রাইট। আর ওতামেন্দিও মানে 4000 মিনিটের উপরে খেলে এসেছে, মানে এমন না যে সে আনফিট বা গেম টাইম কম ছিল। ইনফ্যাক্ট এই 3 জনের মধ্যে সে সবচেয়ে বেশি গেম টাইম পাওয়া প্লেয়ার। আবার মানে এজের সাবজেক্ট আলাদা, ফুটবল ডাজন্ট কাউন্ট, কিন্তু আপনি আসলে কিরকম ফিট নিজেকে রাখছেন, বা আপনি ও কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে, প্রিপারেশন ম্যাচ। তো সেই ক্ষেত্রে স্ক্যালোনির সবচেয়ে রিলায়েবল ডিফেন্ডারটা সেই কিন্তু ফর আর্জেন্টিনা। আমি জানি তালিয়াফিকোর আসলে বয়স হয়েছে যথেষ্ট, এই জায়গায় মার্কাস আকুইনার কথা হয়, মেদিনাকে হচ্ছে এই জায়গায় মেদিনাকে আমরা দেখব লেফট ব্যাক ওরকম একটা হাইব্রিড হিসেবে খেলাবে, আমার তাই ধারণা। মানে রাইট ব্যাক নিয়েও কিন্তু মন্ট্রিয়েল এবং মলিনা বোথ আসলে ঝামেলার মধ্যে আছে। ওইখানে হয়তো ইয়াংস্টার আর মন্ট্রিয়েল লাস্ট প্রিপারেশন ম্যাচ খেলেছে, খেলেছে, গেম টাইম ছিল 57-60 মিনিটের মতো খেলেছে। আসলে এখন এই যেটা ধরেন একটু আগে বললাম যে আসলে ফার্স্ট ম্যাচটা আমরা দেখতে পারবো যে আসলে
কিভাবে খেলে এবং প্লেয়ারদের কি অ্যাপ্রোচ কি থাকে, যেটা ফ্রান্সের সময় বললাম যে এবার আর্জেন্টিনার সময় আমাদের সেম একটা ব্যাপার থাকবে, তখন আমরা ধরেন ভালোভাবে তখন অ্যানালাইজ করতে পারবো আসলে স্পেনকে যেমন অ্যানালাইজ করা হয়ে গেছে হয়ে আমাদের। গেছে। আমরা আমরা বুঝতে খুব পেরেছি অ্যানালাইসিস করে বসছিলাম, তারপর দেখি যে আমরা মানে এক্সেপশন আমি বলছি পারভেজ যে নিকো এবং লামিয়েন নিয়ামালকে দিয়ে শুরু করাবে না, মানে অরিজবাল সামনে থাকবে। আমার এটাই মনে হয়েছিল বারেবার। আমি মনে করেছিলাম গাভিকে খেলেছিলাম, মনে করেছিলাম মেবি মিকেল মরেনো স্টার্ট করবে এই একটা জায়গায়, আমি পাবলো গাভিকে লেফট উইং এ খেলাই দিবে, এইটা আমি ভাবি নাই। আপনার টোটাল টিম স্পেশালি উপরের 6 জন একবারে ডিজাস্টার খেলছে, ভালো খেলে নাই আসলে। এবং যখন বাধ্য একটা সময় ইয়ামালকেই নামানো লাগলো 72 মিনিটে নামাইতে হবে। আপনার ফাবিও রুইস কি শুটগুলা করছে, মানে জানি না ডিসকাশন ভেরি 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 গুড প্লেয়ার, মানে পিএসজি এর হয়ে অনেক ভালো খেলেছে, ডাবল আচ্ছা চ্যাম্পিয়ন্স একটা খারাপ দিন যেতেই পারে, গেছে হয়তো মেবি। এবং স্পেনের ইতিহাস এরকম 2010 সালে হেরে শুরু করে চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে তো মানে জার্মানির কাছে 5 গোল না নেদারল্যান্ডসে কার কাছে 5 গোল খেয়ে শুরু করলো, 5টা খেয়ে শুরু করেছিল। তার ড্র একটা শুধু মাঝখানে একটা 2022 মনে হয় 7 গোল দিয়েছিল কাকে, তারপরে তো দুইটাই ড্র, সেটাই পরের দুটা ম্যাচে তো ড্র করেছে কে আই থিংক কোস্টারিকা 7 গোল দিয়ে, তারপরে 2 ম্যাচে 2 গোল, 2 ড্র বাদ বাদ না মনে হয় না নকআউট ফেজে গিয়েছিল, হ্যাঁ ও নকআউট ফেজে গিয়ে কাছে হারলো মরক্কোর টাইব্রেকারে হেরেছে।